তোমরা সকলেই আশা করি ঠাকুর মা স্বামীজির কৃপায় সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। কারণ এই মহামারীর যা অবস্থা, হয়তো আর এবছরই বিদ্যালয় খুলবে কি না বা ক্লাস চালু হবে কি না সন্দেহ আছে। সেই কারণের জন্যে তোমরা অবশ্যই গৃহশিক্ষকের কাছে বা বাড়িতে বাবা মা বা দাদা দিদিদের কাছে অবশ্যই নিজেদের সিলেবাস অনুযায়ী অনুশীলনটা বজায় রাখবে সব সাবজেক্টে। না হলে কিন্তু যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে সমস্ত বিষয়েরই পাঠ্যক্রমের মধ্যে বেশিরভাগ অংশটাই কিন্তু অপূর্ণ রয়ে যাবে। সেটা হয়তো শুধুমাত্র অ্যানুয়াল পরীক্ষাটি দিয়েই পরের ক্লাসে তোমরা উঠে যাবে। যদি পরের দিনগুলোতেও এই প্রকোপ কিছুটা কমে, তখন যে ক্লাসে বর্তমানে তোমরা পড়ছো সেই ক্লাসের পাঠ্যসূচি কিন্তু তোমাদের স্মৃতিতে কোনো কিছুই থাকবে না। সেই কারণের জন্য বলছি যে অবশ্যই অনলাইনেও যে ক্লাসগুলো হচ্ছে বা ভিডিও রেকর্ডিং করে তোমাদেরকে যেগুলো পাঠানো হচ্ছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই অনুসরণ করবে এবং সেই অনুযায়ী তোমাদের পাঠের অনুশীলন করবে বা বজায় রাখবে। তাহলে তাতে তোমাদেরই কিন্তু অনেকটাই উপকার হবে। না হলে কিন্তু তোমরা ফাঁকি পড়ে যাবে। যাই হোক, এর আগের দিন আমি শুরু করেছিলাম কয়েকটি গ্যাসের পরিচিতি। ওই দিন আমাদের যে সমস্ত গ্যাসগুলি সম্বন্ধে জানতে হবে সেই সব বিষয়গুলি, যেমন ধরো যে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এদের সম্বন্ধে অষ্টম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী এদের প্রস্তুতি, এদের ব্যবহার এবং এদের রাসায়নিক বিক্রিয়া সমূহ আমাদের জানতে হবে। সেই জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমূহ বা রসায়নাগারে আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি সেই যন্ত্রপাতিগুলি সম্বন্ধে এর আগের দিন আলোচনা করেছিলাম। মনে আছে তোমাদের? টেস্ট টিউব, একটা কথা বলেছিলাম না, টেস্ট টিউব। টেস্ট টিউবের বাংলা কি? টেস্ট টিউবের বাংলা হলো কি? পরীক্ষা নল, তাই তো? হ্যাঁ, পরীক্ষা নল বা টেস্ট টিউব। এটা রসায়নাগারে, বিশেষ করে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে অনেক বিশেষভাবে প্রয়োজন বা অনেক বেশি হারে প্রয়োজনীয় হচ্ছে এই টেস্ট টিউব। টেস্ট টিউবটা একটা
কাঁচের চমাকৃতি নলাকার পাত্র, যেটা সমসত্ব স্বচ্ছ। আর এই সমসত্ব স্বচ্ছ হওয়ার ফলে ওই টেস্ট টিউবের মধ্যে নেওয়া যাবতীয় বিক্রিয় পদার্থের কি কি পরিবর্তন ঘটছে, বা একাধিক বিক্রিয় পদার্থ বিক্রিয়ার মাধ্যমে যে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন করছে, সেই বিক্রিয়াজাত পদার্থগুলোর বর্ণের বা গন্ধের পরিবর্তন আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পারি সহজে। সেই কারণের জন্যে টেস্ট টিউবটা হয় ট্রান্সপারেন্ট বা সমসত্ব স্বচ্ছ। তো টেস্ট টিউব হোল্ডার, তারপরে একটা ব্যালেন্স, বিকার, বিভিন্ন আয়তনের বিকার, কনিক্যাল ফ্লাস্ক বা শঙ্কুবাকার ফ্লাস্ক, তারপরে হচ্ছে গোলতল ফ্লাস্ক বা রাউন্ড বটম ফ্লাস্ক, বার্নার, বুনসেন বার্নার, স্পিরিট ল্যাম্প, তারপরে হচ্ছে একটা পিপেট, বুরেট ইত্যাদি। এই সমস্ত যন্ত্রপাতিগুলি অন্ততপক্ষে এই ক্লাস 8-এর গ্যাস পরিচিতির জন্য এই সমস্ত যন্ত্রপাতিগুলি সম্বন্ধে আমাদের ধারণা থাকা প্রয়োজন। যাই হোক, এগুলো এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে রসায়নাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি। রসায়নাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি। এর আগে তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো চিহ্ন সংকেত যোজ্যতা। তো এই হাইড্রোজেন গ্যাস বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত ছিল, যার জন্যে সারা বিশ্বের বিজ্ঞানীদের কাছে ওই গ্যাসেরই বিভিন্ন নামে পরিচিতির জন্য যখন আন্তর্জাতিক স্তরে কোনো আলোচনা চক্রে অংশগ্রহণ করত বিভিন্ন দেশের বিজ্ঞানীরা, তখন কিন্তু অসুবিধা হতো। সেই অসুবিধার জন্যই তখন কি করা হয়েছিল, এই চিহ্ন সংকেত যোজ্যতার প্রচলন বা চিহ্ন সংকেতের প্রচলন করা হয়েছিল। তখনকার দিনে ল্যাটিন আমেরিকা ছিল রসায়নে যথেষ্ট উন্নত, সেই জন্যে সাধারণত সেই সমস্ত দেশের বিজ্ঞানীরা এই ল্যাটিন আমেরিকাতে বা ল্যাটিন ভাষায় মৌলগুলোকে যে নামে ডাকত বা মৌলিক পদার্থগুলোকে সেই নামের প্রথম অক্ষর বা তাদের ইংরেজি নামের আদ্যক্ষর বা প্রথম অক্ষর বা যে সমস্ত অক্ষরের উপর স্ট্রেস বা শাসাঘাত পড়ে সেই সমস্ত অক্ষর নিয়ে তৈরি করা হয়েছিল চিহ্ন। তেমনই আমাদের ভারতবর্ষে এই হাইড্রোজেনের প্রচলিত নাম ছিল জলযান, অক্সিজেনের অম্লযান। তেমনই বিভিন্ন দেশে বিজ্ঞানীরা বিভিন্ন নামে ডাকতে বলে সেই জন্যে এই হাইড্রোজেনের ওই সমস্ত মৌলেরই চিহ্ন সংকেত যোজ্যতা তৈরি করা হয়েছে। হাইড্রোজেনের চিহ্নটা কি, আমরা এখানে লিখছি চিহ্ন, চিহ্ন হলো এইচ, কারণ এটা হাইড্রোজেন। ইংলিশ নামের আদ্যক্ষর এইচ দিয়ে শুরু হয়েছে, সেই জন্য HYGN হাইড্রোজেন, সেই জন্য চিহ্ন হলো এইচ।
চিহ্নের দ্বারা যে কোনো মৌলের আমরা একটা পরমাণুকে বোঝাই, তাহলে এইচ চিহ্ন হলো এইচ, এবং এইচ দ্বারা এইচ এটা দ্বারা কি বোঝানো হয়? এইচ দ্বারা হাইড্রোজেনের একটি পরমাণুকে চিহ্নিত করা হয়। H2 এটা দ্বারা কি বোঝানো হয়? H2 দ্বারা হাইড্রোজেনের দুটি পরমাণু সংযুক্ত অবস্থা বা একটি অণুকে বোঝানো হয়। একটি অণুকে বোঝানো হয়। অর্থাৎ H2 হলো হাইড্রোজেনের সংকেত। এটা দ্বারা কি বোঝানো হয়? 2H দ্বারা কি বোঝানো হয়? এখানে H বলেছি তো হাইড্রোজেনের একটি পরমাণু, তাহলে 2H 2টা হলো এখানে হাইড্রোজেনের, আমরা অঙ্কীয় ভাষায় কি বলবো? সহগ বা কোএফিসিয়েন্ট। তাহলে এখানে 2H দ্বারা দুটি হাইড্রোজেন পরমাণুকে বোঝানো হয়। 2H দ্বারা দুটি হাইড্রোজেন পরমাণুকে বোঝানো হয়। আর এরকম বলা হয় 2H2, তাহলে কি হবে? 2H2 দ্বারা দুটি হাইড্রোজেন অণুকে বোঝায়। তাহলে দেখো H হাইড্রোজেনের চিহ্ন বা সিম্বল, H2 এটা হলো হাইড্রোজেনের একটি অণু, এটা হলো সংকেত, এটা মৌলিক অণু। অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। অতএব হাইড্রোজেনের পারমাণবিকতা কত? পারমাণবিকতা হলো 2। অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে বা বন্ধনে আবদ্ধ হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। অতএব হাইড্রোজেনের পারমাণবিকতা হলো 2। সর্বদাই তোমরা এটা জানবে যে হাইড্রোজেন পরমাণু কিন্তু স্বাধীনভাবে ভেসে বেড়াতে পারে না বায়ুর মাধ্যমে। একটা হাইড্রোজেন পরমাণু যতক্ষণ বাতাসে ভেসে বেড়াচ্ছে ততক্ষণ পরমাণু হিসেবে ভেসে বেড়াবে, যতক্ষণ না অন্য একটা হাইড্রোজেন পরমাণু হিসেবে খুঁজে পাবে। খুঁজে পেলেই সে কিন্তু কি করবে? ওই হাইড্রোজেন পরমাণুটার সাথে সুন্দরভাবে যুক্ত হয়ে যাবে, সমযোজী বন্ধনীতে আবদ্ধ হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করবে।
সেই জন্যই হলো কি হাইড্রোজেনের পারমাণবিকতা 2, অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হয়ে তৈরি করে একটি হাইড্রোজেন অণু। এরপরে যেটা বলেছি যে 2H, যদি বলি 3H, 4H, অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু বা তিনটি হাইড্রোজেন পরমাণু। আর পরবর্তী পর্যায়ে বলেছি যে 2H2, যেটা হলো দুটি হাইড্রোজেন অণু। এই 2টা হলো এখানে অণুর সহগ 2 আর এখানে পরমাণুর সহগ হলো 2। এরপরে যেটা আমরা রাখবো যে আমরা সব জায়গায় দেখেছি যে হাইড্রোজেনের যোজ্যতা কত, হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। যোজ্যতা অর্থাৎ যুক্ত হওয়ার ক্ষমতা। কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এটা হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে করা হয়েছিল। ধরে নেওয়া হয়েছিল হাইড্রোজেনের যোজ্যতা 1, যেহেতু অন্যান্য মৌলের পরমাণুগুলোর বাইরের কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন দ্বারা যোজ্যতা নির্ণয় করা হয়। যারা তড়িৎ ধনাত্মক মৌল তাদের ক্ষেত্রে যতগুলো সর্বস্থ কক্ষে বা যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেই সংখ্যা দ্বারা তড়িৎ ধনাত্মক মৌলগুলির ক্ষেত্রে তাদের যোজ্যতা নির্ধারণ করা হয়। কিন্তু অধাতব মৌলগুলির ক্ষেত্রে যোজ্যতা কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে বাইরের পক্ষে অষ্টপূর্তি ঘটানোর জন্য তারা যতগুলি ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যার দ্বারা সেই সমস্ত অধাতব মৌলগুলির যোজ্যতা নির্ধারিত হয়। তাই সেই সমস্ত মৌলগুলির ক্ষেত্রে যোজ্যতা কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে সেই সংখ্যাটি 8 থেকে বিয়োগ করার পর যত হয় সেই বিয়োগফল দ্বারাই তাদের যোজ্যতা নির্ধারিত হয়। যেমন ধরো আমরা জানি যে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হলো 8, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস 2 + 6। তার বাইরের পক্ষে 6টা ইলেকট্রন, 2 + 6, বাইরের পক্ষে 6টা ইলেকট্রন। তো যে কারণের জন্যে অক্সিজেন একটা অধাতব মৌল, সে যখন অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সে অন্যের কাছ থেকে 2টো ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টপূর্তি ঘটানোর জন্য। তাই তার যোজ্যতা হলো 2, অক্সিজেনের যোজ্যতা 2। কিন্তু হাইড্রোজেন তীব্র তড়িৎ ধনাত্মক ধাতব মৌল, তড়িৎ ধনাত্মক মৌল কিন্তু অধাতব। এই হাইড্রোজেন এর একটি মাত্র কক্ষপথ, সেখানে কেবলমাত্র একটি ইলেকট্রন বর্তমান। সেই ইলেকট্রনটি ছেড়ে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করে তখন ওই একটি ইলেকট্রন ত্যাগ করে সে মনো পজিটিভ বা ইউনি পজিটিভ আয়নে পরিণত হয়। হাইড্রোজেন পরমাণুটা একটা ইলেকট্রন ত্যাগ করে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে এটা H+ আয়নে পরিণত হয় +C। একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর এটা যে একটা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস হয়, এটা একটা নিউক্লিয়াস। এর মধ্যে থাকে কি কেবলমাত্র একটি বেয়ার প্রোটন বা একটি প্রোটন থাকে, কেবলমাত্র থাকে একটি ধনাত্মক আধানযুক্ত প্রোটন। এর নিউক্লিয়াসে সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না। আর বাইরের পক্ষে তার থাকে কেবলমাত্র একটি ইলেকট্রন, সেখানে একটি ইলেকট্রন বর্তমান। এটা হলো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে একটি ইলেকট্রন। সে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বেশিরভাগ ক্ষেত্রেই সে কি করে এই ইলেকট্রনটি ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, দিয়ে সে H+ মানে বেয়ার প্রোটন। তখন যখন ইলেকট্রনটা ছেড়ে দেয় হাইড্রোজেন পরমাণুটা, তার নিউক্লিয়াসে থাকে কি কেবলমাত্র একটি প্রোটন।
আর অন্য কিছু থাকে না, সেই জন্য এটাকে ডেজিগনেটেড অ্যাজ H+, সেটা হলো একটা বেয়ার প্রোটন বা উলম্ব প্রোটন বলা হয় এটাকে H+। বেশিরভাগ ক্ষেত্রে H+ হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই কারণের জন্য হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। আবার কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অধাতব মৌলের পরমাণু নেয়, তখন সে কি করে, তার সর্বোচ্চ কক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করে। একটা ইলেকট্রন গ্রহণ করে সে H- বা হাইড্রাইড আয়নে পরিণত হয় এবং সে তখন কি করে, তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন সংকেত লাভ করে। হিলিয়ামের বাইরের কক্ষে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, 2। যার জন্যে হিলিয়াম পরমাণু যখন তার বাইরের কক্ষে, এই হাইড্রোজেন পরমাণু যখন তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন সে হাইড্রাইড আয়নে পরিণত হয়, অর্থাৎ H+E একটা ইলেকট্রন সংযুক্ত হয়ে তৈরি করে H-। এটাকে বলা হয় কি, হাইড্রাইড আয়ন। যেমন তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু সোডিয়াম, লিথিয়াম প্রভৃতির সঙ্গে যখন বিক্রিয়া করে, তখন কিন্তু হাইড্রোজেনকে অধাতব মৌলের ন্যায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়। সেখানে কি হয়, Na+ আর H- দিয়ে হয় NaH, Li+, H-, LiH, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড ইত্যাদি পরিণত হয়। ক্যালসিয়াম হাইড্রাইড, যেটাকে আমরা বলি হাইড্রোলিক, ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, সেটা হলো হাইড্রোলিক। তো যাই হোক, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। এরপরে যেটা আমরা আসছি, যেহেতু হাইড্রোজেন গ্যাসের পরমাণুতে কেন্দ্রে কেবলমাত্র একটি প্রোটন থাকে, সেই জন্য এর পারমাণবিক সংখ্যা হলো কি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা হলো 1, অর্থাৎ প্রোটন সংখ্যাও একটি। প্রোটন সংখ্যা হলো একটি, তাই এর পারমাণবিক সংখ্যা হলো 1। এরপরে আমরা যাব রসায়নাগার প্রস্তুতি, কিভাবে হাইড্রোজেন গ্যাস রসায়নাগারে বা ল্যাবরেটরিতে প্রিপারেশন করা হয় বা প্রস্তুত করা হয়। তো রসায়নাগার প্রস্তুতি, রসায়নাগারে প্রস্তুতির জন্য হাইড্রোজেন গ্যাসকে কী করা হয় না, অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া, জিঙ্কটা কি একটা ধাতু, জিঙ্ক বা দস্তা, অবিশুদ্ধ দস্তার ছিবড়া বা জিঙ্কের ছিবড়া লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায়, আমরা সাধারণত দেখেছি যে অ্যাসিড এর সঙ্গে যে কোনো ধাতু বা ধাতু সদৃশমূলক যখন বিক্রিয়া করে তখন কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যে কোনো ধাতু সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতির সাথে বিক্রিয়ায়, কেবলমাত্র ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায়
হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। তো যেহেতু এরা সবাই তীব্র অ্যাসিড, কিন্তু নাইট্রিক অ্যাসিড নিয়ে যে কোনো পরীক্ষা নিরীক্ষা করা সেটা একটুখানি অসুরক্ষিত, সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা হলেও যার তীব্রতা কম বা ক্ষতিকারক দিকটা কম সালফিউরিক অ্যাসিডকে নিয়েই করা হয়। এবং লঘু সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায়, অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার সাথে বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে প্রকৃতপক্ষে জিঙ্ক হলো Zn প্লাস H2SO4, রাসায়নিক সমীকরণটা লিখছি Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আমি এখানে বলেছি এটা অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া, অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু মানে এর সঙ্গে মেশানো হয়েছে কি কিছু পরিমাণে জল মেশানো হয়েছে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে 1 ভাগ অ্যাসিডের সাথে 1 ভাগ জল মেশানো হয়েছে, দিয়ে তার গাঢ়ত্বটাকে অনেকখানি কমিয়ে নেওয়া হয়েছে। এরকম অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়ায় উৎপন্ন হয় জিঙ্ক সালফেট লবণ ধাতু, এর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় এখানে উৎপন্ন হয় লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। এটা হলো আমার রসায়নাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে হাতে নাতে করবার জন্যে আমাদের কি করা হয় না, একটা উল্ট বোতল, উল্ট বোতল মানে দুমুখ খোলা বোতল, এর আগের দিন কিন্তু দেখিয়েছিলাম। সেই উল্ট বোতলের মধ্যে, দুমুখ খোলা বোতলের মধ্যে নেওয়া হয় কি না জিঙ্কের ছিবড়া। ছিবড়া তোমরা দেখেছো নাকি? দেখে থাকবে। যেমন ধরো যাদের কাষ্ঠশিল্পী মানে যারা কাঠের কাজ করেন, তারা একটা কাঠকে রেঁধা করার সময় অর্থাৎ তার উপরিতলটা সমতল করার জন্যে সেখানে কি করা হয়, কাঠটাকে ছোলাই হয়। ছোলার সময় যে কাঠগুলো গুটিয়ে গুটিয়ে ওঠে না, যে আঁশ বা ফাইবারটা গুটিয়ে গুটিয়ে উঠে যায়, সেটা হচ্ছে কি ছিবড়া, কাঠের ছিবড়া। ঠিক সেরকম কোনো ধাতুর জিঙ্কের বা লোহার ছিলাইয়ের সময় তার থেকে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেগুলো গুটিয়ে গুটিয়ে উঠে যায় সেগুলোকে বলা হয় কি ছিবড়া। ওইরকম জিঙ্কের ছিবড়া অনেকটা নিয়ে, অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া নিয়ে নেওয়া হয় ওই বোতলের মধ্যে, নিয়ে ওর মধ্যে একটা মুখে লাগানো হয় একটা দীর্ঘ নল ফানেল, আরেকটা মুখে লাগানো হয় একটা নির্গম নল। দীর্ঘ নল ফানেল আর একটা নির্গম নল। দীর্ঘ নল ফানেল দিয়ে ওই জিঙ্কের ছিবড়া বা উল বোতলের মধ্যে আমরা যোগ করি সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, ধীরে ধীরে ঢালা হয়। আর অপর মুখটার সাথে যোগ করা থাকে একটা নল, যে নলটা দিয়ে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে আসে। আর ওই নির্গম নলের শেষ প্রান্তটাকে বা উন্মুক্ত প্রান্তটাকে একটা জলপূর্ণ গ্যাস জারের মধ্যে অবস্থিত গ্যাস দ্রোণীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। গ্যাস দ্রোণীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেখান থেকে বা একটা বি হাইভের মতো, মৌচাকের এক একটা কুটুরির মতো সূক্ষ্ম ছিদ্রযুক্ত একটা হাইভ, সেটাকে বলা হয় গ্যাস দ্রোণী। সেটা থেকে গ্যাসটা বেরিয়ে আসে এবং ওখানে কিন্তু ওই গ্যাস জার থেকে জল কোনো রকম ওই নলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। আর গ্যাস জার, ওই গ্যাস দ্রোণী থেকে গ্যাসটা বেরিয়ে আসার সাথে সাথে ওই গ্যাস জারের জলের নিম্ন প্রসারণ দ্বারা গ্যাস জারের মধ্যে হাইড্রোজেন গ্যাসটা সংগৃহীত হয়। তো আমরা ছবিটা আঁকছি, দেখো আগে যে এইভাবে কিন্তু
একটা বোতল, ওই বোতলের মধ্যে এখানে নেওয়া হয় জিঙ্কের ছিদ্রা, ঠিক এরকম এরকম বানানো জিঙ্কের ছিদ্রা। এখানে লাগানো হয় একটা দীর্ঘ নল ফানেল, বাকি অংশটা কিন্তু পজিটিভ দিয়ে বন্ধ, এর মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হয় এই দীর্ঘ নল ফানেলটা। আর এখানটায় প্রবেশ করানো থাকে একটা নির্গম নল। দিয়ে বন্ধ করা থাকে, পথের মধ্যে দিয়ে ইউনিটটাকে প্রবেশ করে দেওয়া হয়। আর এটা দিয়ে ঢালা হয় কি কালো সালফিউরিক অ্যাসিড, সেটা এর মধ্যে দিয়েছে। এবং খেয়াল রাখতে হয় যাতে নিচের অংশটা পর্যন্ত স্প্রিংটা ঢুকে থাকে ওই সালফিউরিক অ্যাসিডের মধ্যে, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণের মধ্যে যাতে ফ্লুইড ঢুকে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয়। তাহলে কি হয়, এর মধ্যে জলটা থেকে যায়, যার ফলে এখান থেকে উৎপন্ন গ্যাসটা কোনো রকম এদিকে বাইরে বেরিয়ে যেতে পারে না। এরপর এটাকে ঘুরিয়ে দেওয়া হয় এই নির্গমনের শেষ প্রান্তটাকে বা উন্মুক্ত প্রান্তটাকে ঘুরিয়ে দেওয়া হয় একটা গ্যাস বডির মধ্যে, যেখানে থাকে একটা সূক্ষ্ম ছিদ্র। সূক্ষ্ম ছিদ্র যেদিক দিয়ে গ্যাসটা বেরিয়ে আসে, আর এর উপরে ঢাকা দেওয়া থাকে এখানে একটা পাত্র। যে পাত্রটার মধ্যে থাকে জলপূর্ণ, এর মধ্যে চাপা দিয়ে রাখা হয় একটা গ্যাস জার। এটা আংশিক জলপূর্ণ থাকে, কিন্তু গ্যাস জারটা সম্পূর্ণরূপে জলপূর্ণ থাকে। জল ভর্তি করে এর মধ্যে মুখ করে দেওয়া হয়। এখানে কিন্তু কোনো রকম তাপ দেওয়া বা তাপ নিষ্কাশনের কোনো রকম প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমার জিঙ্কের ছিদ্রা, এটা হচ্ছে প্রথমে থেকে মূল বোতল, হলো বোতল। এটা হলো ফানেল, এটা হলো এক্সক্রিয়েটরি টিউব, এখান থেকে গ্যাস বেরোচ্ছে, এটা হলো গ্যাস জার, গুঁড়ো করে ঢাকা দেওয়া আছে। এটা হচ্ছে গ্যাস হাইভ, গ্যাস টনিক। এবারে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হয় যাতে যাতে
এই ফানেলটা দিয়ে কোনো রকম এখানে উৎপন্ন হবে গ্যাসটা জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে তৈরি করবে জিঙ্ক সালফেট, সেটা পদক্ষেপে থেকেই যাবে এই দ্রবণের মধ্যে। আর উৎপন্ন গ্যাসটা এখান থেকে বেরিয়ে সেই খালি জায়গায় সংগৃহীত হওয়ার পর এই দীর্ঘ নল দিয়ে একমাত্র বেরোনোর পথ এটা, সেই দিকে বেরিয়ে আসবে হাইড্রোজেন গ্যাস, বেরিয়ে এসে এই গ্যাস জারের মধ্যে সংগৃহীত হবে। যত গ্যাস বেরোতে থাকবে প্রাথমিক পর্যায়ে এই যে গ্যাসটা বায়ু বুদ্বুদের আকারে বেরোবে সেটাকে কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে ছেড়ে দেবো, কারণ এর মধ্যে থাকা যে বায়ু বা মিশ্রিত গ্যাসগুলো সেটা কিন্তু বেরিয়ে যাবে। তারপর পরবর্তী পর্যায়ে ওই এক্সপিরেটরি টিউবটাকে আমরা ওই গ্যাস নলির মধ্যে প্রবেশ করিয়ে দেবো এবং ধীরে ধীরে যখন এবারে গ্যাস বেরোতে শুরু করবে কন্টিনিউয়াস কিন্তু গ্যাসটা বেরোতে থাকবে এক নাগারে এবং ধীরে ধীরে এই জলে গ্যাস জারের মধ্যেকার জলে স্তম্ভের নিম্ন প্রসারণ দ্বারা গ্যাস জারের মধ্যে গ্যাসটা সংগৃহীত হবে। যখন জলটা গ্যাস জার থেকে সম্পূর্ণরূপে নিচের পাত্রে চলে আসবে তখন আমরা ধরে নেব কি ওই গ্যাস জারটা হাইড্রোজেন গ্যাস দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এবং ওই গ্যাসটাকে শনাক্তকরণের জন্য আমরা কি করব, যেটা হাইড্রোজেন গ্যাস দ্বারা পরিপূর্ণ হয়েছে না অন্য কিছু কি গ্যাস সংগৃহীত হয়েছে সেটা বোঝার জন্য আমরা কি করব, এই গ্যাস জারটা থেকে যখন জলটা সম্পূর্ণরূপে নিম্ন প্রসারণের দ্বারা বাইরের পাত্রে চলে আসবে তখন গ্যাস জারটা আস্তে করে তুলে নিয়ে ওর মধ্যে চাপা দিয়ে ঢাকনা দিয়ে বাইরে বের করে নিয়ে আসবো, দিয়ে ওর মধ্যে যদি আমরা এটা কি করি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করাই তাহলে কি দেখতে পাবো যে পাটকাঠিটা নেমে যাবে ঠিকই, কিন্তু গ্যাস জারের গ্যাসটা জ্বলতে থাকবে। অতএব ওই গ্যাসটি হলো হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ এটা হলো আমার গ্যাসের শনাক্তকরণ। আমি চিনব কীভাবে যে ওটা হাইড্রোজেন গ্যাস বলে, না ওর মধ্যে আমরা ওই যখনই জ্বলন্ত পাটকাঠিটা প্রবেশ করাবো গ্যাস জারের মধ্যে জ্বলন্ত পাটকাঠিটা থেকে আগুনটা বা আগুনের শিখাটা নিভে গেলেও নিভে যাবে, কিন্তু গ্যাস জারের গ্যাসটা নীল শিখায় জ্বলতে থাকবে, যেটা প্রমাণ করে কি ওই গ্যাসটা হলো আমার হাইড্রোজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাস শনাক্তকরণ এটা একটা বৈশিষ্ট্য। শনাক্তকরণ বৈশিষ্ট্য কি না হাইড্রোজেন গ্যাসের শনাক্তকরণ বৈশিষ্ট্য হলো গ্যাসটি নিচে চলে অপরকে জ্বলতে সাহায্য করে না। তাই কি হয়েছিল, পাটকাঠিটা নিভে গেছিল এবং কিন্তু গ্যাস জারটা নীল শিখাতে জ্বলছিল। কিন্তু পাটকাঠিটা নিভে গেছিল। এইটা হলো হাইড্রোজেন গ্যাসের রসায়নাগার প্রস্তুতি। এভাবে আমরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সংগ্রহ করে রাখি, গ্যাস জারের মধ্যে সংগৃহীত করে রাখা হয়। আর রসায়নাগারে আরেকটা যন্ত্র রয়েছে যেটাকে বলা হয় কিটস অ্যাপারেটাস। কিটসের যন্ত্রেও এই জিঙ্কের ছিবড়া আর লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে উৎপন্ন গ্যাসটাকে ওই গ্যাস জারের মধ্যে ওখানে অনেকগুলো জার থাকে কিটস যন্ত্রে, সেটা সংগৃহীত করা হয়। যার জন্যে যেহেতু এখানে তাপ দিতে হয় না, সেই জন্য আমরা এটাকে কিট যন্ত্রের মধ্যে সংগ্রহ করতে পারি। আজকে রসায়নাগারে এই কীভাবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় সেটা তোমাদের এখানে চিত্র সহ দেখালাম। এর পরের দিন হাইড্রোজেন গ্যাস সম্বন্ধে বা হাইড্রোজেন গ্যাসের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্বন্ধে এর পরের দিন আমরা আলোচনা করব। কিন্তু ওই দিন তোমরা এই সমীকরণগুলো
এবং এই প্রসেসটা পদ্ধতিটা কীভাবে করা হলো সেটা কিন্তু তৈরি করে নিয়ে আসবে। এর পরের দিন তোমাদেরকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব।